সম্মানীয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি নওরিন সিদ্দিকা, পিতা শেখ দেলোয়ার হোসেন, অবসর সেনা সদস্য, দিঘলিয়া, রাধাগঞ্জ, কোটালীপাড়া। আমার স্বামী এস.এম. তাজউদ্দিন অর্থ মন্ত্রণালয় এতে চাকরিরত আছেন। পিতা মৃত আওয়াল সর্দার, সিঙ্গেতি, মোল্লারহাট, বাগেরহাট। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, পারিবারিকভাবে আমার বিবাহ হয় এস.এম. তাজউদ্দিনের সহিত 2010 সালের 13ই ফেব্রুয়ারি। আমি 2 ছেলে সন্তানের জননী। আমার প্রথম ছেলের বয়স 14 বছর, দ্বিতীয় ছেলের বয়স 10 বছর। বিবাহের 1 বছর পর থেকেই যৌতুকের দাবিতে আমার স্বামী তাজউদ্দিন বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে আমাকে নির্যাতন শুরু করে। আমি ভদ্র পরিবারের সন্তান, মানুষের জীবনে বিবাহ একবার হয় বলে সকল নির্যাতন আমি সহ্য করে স্বামীর সংসার করেছি। আমার স্বামী একজন নারীলোভী প্রকৃতির মানুষ। তার পরকীয়া আমার কাছে ধরা পড়ে যাওয়ায় আমি বাধা দিই। এরপর থেকে শুরু হয় আবার আমার উপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। শুধু পরকীয়াই নয়, তার উপর অনেক লোভ ছিল। সে আমাকে যৌতুকের জন্য আমার বাবার কাছ থেকে আমি কিছু আনিনি, আমি ছোট লোকের বাচ্চা, আমি অভাবী, আমি তাকে কিছু দেখাতে পারিনি, এজন্য সে আমাকে অনেক হেয় অপমান অপদস্থ করতো মানুষের সামনে। আমার স্বামী নির্যাতনের কারণে রক্তাক্ত অবস্থায় বারবার ঢাকা মেডিকেল ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়ার বহু রেকর্ড আছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার স্বামী তাজউদ্দিন অর্থ মন্ত্রণালয়ে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিল। সে একজন সিবিআই নেতাও ছিল। আমি বারবার তার অফিসে তার ঘৃণ এই কার্যকলাপের জন্য লিখিত আবেদন করেছি, কিন্তু তার ক্ষমতার কাছে তার অফিসও হার মেনেছে, কারণ সে খুব ক্ষমতাধর ব্যক্তি ছিল, আওয়ামী লীগের দোসর ছিলেন। আমি কোনো বিচার পাইনি। আমি যাত্রাবাড়ি থানাও তার অভিযোগ করেছি। যাত্রাবাড়ি থানা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ সহচর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি বাগেরহাট বাড়ি আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে আমাদের লালবাগের সরকারি বাসায় পাঠিয়ে দেয়। আবারও নির্যাতন করছে। এক পর্যায়ে আমাকে আমার স্বামী ঘরের ভিতরে আটকিয়ে আমার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। আশপাশের লোকজন টের পেয়ে ছুটে আসে, আমি বেঁচে যাই। ও আমার সাথে প্রতারণা করে আমার ছেলেকে ঢাকা নিয়ে যায়। আমার সাথে আমার সন্তানদের যোগাযোগ করতে দেয় না। নারীলোভী আমার স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করি। আদালতে আমাদেরকে 31শে অক্টোবর মীমাংসা করে পাঠিয়ে দেয়। তারপরও নারীলোভী ওই তাজউদ্দিন আমার বাসায় না থাকায় বিভিন্ন মেয়েদের নিয়ে বাসায় আসতো, এর আগে আসতো, এবং আদালত থেকে নিয়ে যাওয়ার পরও সে আমাকে ম্যাজিস্ট্রেট কাছে নিয়েও আমাকে সে মারধর করে এবং বাড়িতে নিয়ে মারধর করে। বাড়ির থেকে ঢাকা বাসায় নিয়ে যায়, সেখান থেকেও সে আমাকে মেরে ফেলানোর হুমকি দেখায়। বলে, তুই আমার বাসায় আমার কাছে থাকবি কেন? তোকে এত মারধর করি, তোর কোনো লজ্জা নেই? তুই চলে যেতে পারিস না? আমি তোকে রাখবো না, তোকে নিয়ে আমি সংসার করব না, তোকে নিয়ে সংসার করা যায় না। আমার এ ক্লাস বাসা, এ ক্লাস চাকরিতে তুই থাকার যোগ্য না। আমি ইচ্ছা করলে ভালো মেয়ে বিয়ে করতে পারি। পাশের বাসা থেকে সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক জড়িত ছিল এবং আমি যখন বাসায় না থাকি আমাকে বাসা থেকে প্রায় মেরে বের করে দিত। বাসায় যখন না থাকি তখন সে শুনেছি অনেক মেয়েদের নিয়ে বাসায় আসতো, প্রায় মেয়েদের নিয়ে বাসায় আসতো এবং পাশের বাসা থেকে এসব তথ্য আমাকে দিত। আমি জিজ্ঞেস করলে আমাকে মারধর করতো, আমাকে টর্চার করতো, বলতো কি তোকে যে কোনো সময় তালাক দিয়ে দিব, শুধু একটু সিগনেচার মাত্র, এবং কি আমাকে মেরে আমার কাছ থেকে সই নিয়ে আসতো আর বলতো আমাকে দ্বিতীয়বার অনুমতি দিই। এবার এক সময় আমি গোপন সূত্রে জানতে পারলাম আমার স্বামী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগেতে এলাকায় শেখ আসমা সুলতানা নামক এক ডিভোর্সি 2 সন্তানের জননী নারীকে গোপনে বিবাহ করেছে 2024 সালের 8ই জুলাই। ওই বিবাহ করে সে আমাকে হোয়াটসঅ্যাপ জুলাই। ওই বিবাহ করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ডিভোর্সের কাগজ পাঠিয়ে তাতে কোনো তারিখ দেওয়া আছে 24শে ডিসেম্বর 2024। শুধু তাই নয়, ও আমার ভাইকে বারবার মেরে ফেলার হুমকি দিয়েছে। ওই নিজেই লোক ভাড়া করে এবং ওই জগন্নাথ ভিপি যে ছিল তার পরিচিত যে দোসর আওয়ামী লীগের নেতা, তাকে দিয়ে সে তার ক্ষমতার দাপট, তার টাকা, সে বলে আমার ক্ষমতার দাপট, আমার কৌশল, আমার টাকার সাথে তুই পারবি? আমি সচিবালয়ে চাকরি করি, সচিবালয়ের আইন মন্ত্রণালয় থেকে একটা ফোন দিলে তুই আইন করে কি করবি? জজও সচিবালয়ের আইন পকেটে থাকে, আর আমাকে কিছুই করতে পারবে না। আমি আমার সন্তানদেরকেও যা বুঝাবো তাই। সে আমার সন্তানদেরকেও এর আগে আমাকে বাসা থেকে 2024 সালেও বের করে দিয়ে আমার সন্তানদেরকে ফোর্স করে যে তোর মার বিরুদ্ধে ভেবে কথা বলবি।
আমার সন্তান যদি না বলে, আমার বড় সন্তানকে একবার 2024 সালে আমাকে এরকম বের করে দেয়, আমার ভাইয়ের বাসায় নিয়ে আশ্রয় নিই। আমি ওখানে কিছু লোকজনকে বলে, তারই কলিগদের ওখানে মানে দারোয়ানদের বলে আমি আশ্রয় নিই, আমার ভাইকে খবর দিই। সে প্রায় আমাকে বাসা থেকে বের করে দেয় আর বলে যে আমার বাসা থেকে সে চলে গেছে। আর আমাকে বাসায় আর উঠতে দেয় না। উঠতে গেলেও সে বিভিন্ন ধরনের শর্ত জারি করে। শর্তগুলো হচ্ছে কি, আমাকে দ্বিতীয় বের অনুমতি দিতে হবে, তো এইসব লোক লাগবে, আর আমাকে দ্বিতীয় বের অনুমতি দিতে হবে, আর হচ্ছে আমি যদি কোথাও চলে যাই সেই দায়িত্বটা থাকবে না, আমি মারা গেলেও সে তার কোনো কৈফিয়ত হবে না। এসব শর্ত যদি দিয়ে আমি উঠতে পারি তাহলে আমি বাসায় উঠতে পারবো, না হলে না। এভাবে আমাকে প্রায় মারধর করে বের করে দেয়। আর বলে আমি যদি একা একা যখনও যাই, আমাকে বলে যে থাকার জায়গা নেই, খাবার জায়গা নেই, তুই থাকবি কোথায়, কুকুর কোথাকার। আমাকে এইভাবে সে অনেকভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। আমাকে একটু ডাক্তার দেখানোর টাকা দেয় না, খাবারের টাকা দেয় না, অথচ সে এতটাই নারী লিপ্সা ছিল তার ভিতরে, সবসময় সে অন্য নারীদের প্রতি আসক্ত থাকতো। আমি যে ঘরের স্ত্রী, আমাকে কখনোই সে মূল্যায়ন করতো না। আমি যাতে বাসা থেকে বের হয়ে যাই, তার যে স্বার্থ যাতে উদ্ধার হয়, সেজন্য সে আমাকে অনেক টর্চার করতো। আর বলতো কি, আর কোনো মহিলা হলে বাসা থেকে কবেও চলে যেত, আমাকে ডিভোর্স দিয়ে চলে যেত। কিন্তু আমি যাইনি, কেন আমার 2টা বাচ্চা আছে, আমার 15 বছরের কষ্টের সংসার। আমার শ্বশুরবাড়ি গিয়ে আমি কিছুই পাইনি, একটা ভাঙ্গা ঘর পেয়েছি, একটা ছেঁড়া কাঁথাও পাইনি। আমি সেই কষ্টের সংসার আস্তে আস্তে তিল করে এত নির্যাতন সহ্য করে আমি সংসার করছি কষ্ট করে। কিন্তু সেই সংসার এখন সে পরকীয়ার কারণে আমার সব সে ছিন্ন করে নিয়ে গেছে। আমাকে সে বাসা থেকে বের করে আমাকে সে ত্যাগ করেছে, আমার সন্তানদের আমার বুক থেকে নিয়ে গেছে। সে এখন ডিভোর্সি মহিলা নিয়ে, এই পরকীয়ার জের ধরে সে ডিভোর্সি মহিলাকে গোপনে বিয়ে করে সে সংসার করছে এবং আমাকে সে ছিন্ন করে ফেলছে। এখানেই শেষ নয়, আমার পাষণ্ড স্বামী জুলাই আন্দোলনের সময়কালে লালবাগ থানার আওতায় যে 5ই আগস্ট যে আন্দোলনগুলো হয়, তখন সে মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় সেই 5ই আগস্ট কোঠা বিরোধী ছাত্রদের সঙ্গে সে তাদের সাথে খুবই রূঢ় আচরণ করে। সেই নজির এখনও আপনারা যদি জানতে পারেন, যদি জানার ইচ্ছা থাকে আপনাদের, এটা আপনি আজিমপুর সরকারি কোয়ার্টারে গেলেই বুঝতে পারবেন। সে 16 নম্বর ভবন 3D থাকে, ওখানে আরও লোকজন আছে, তারা বলতে পারবে আসলে সে কেমন প্রকৃতির লোক এবং সে ছাত্রদের সাথে কী ব্যবহার করেছিল। সে ছাত্ররা পুলিশের ভয়ে প্রাণে বাঁচার জন্য সে বিভিন্ন ভবনে যে পালানোর চেষ্টা করছে, কিন্তু সেখান থেকেও সে পুলিশকে দেখিয়ে দিয়েছে। কারণ সে মুক্তিযোদ্ধার সন্তান, আর ওগুলো হচ্ছে সে কোঠায় চাকরি পেয়েছে, সেও কিন্তু কোঠায় চাকরি পেয়েছে। তার বাবা মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সে কোঠায় চাকরি পেয়েছে। এখন কোঠা তার রাখতে হবে, আর ওরা হচ্ছে কোঠা বিরোধী ছাত্র, তারা কোঠা চায় না, এই জন্য ছাত্রদের সে বিরোধিতা করে। এবং ছাত্রদেরকে সে যে ভবনে যায়, পুলিশদের সেখানে দেখায় দেয়, বলে যে ওই ভবনে গেছে। তার ভবনে সে ছাত্ররা জীবনের ভয়ে পালায়, সেখান থেকেও বলে এই ভবনে ওঠা যাবে না, এখান থেকে আমি এই ভবনের সেক্রেটারি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন সে ওই ভবনের একসময় সেক্রেটারি ছিল। আমি সেক্রেটারি, আমি যা বলবো তাই, এখান থেকে বের হও। সে এভাবে ছাত্রদেরকে ধাওয়া পাল্টা করে গেট নিজে আটকাই দিয়ে ছাত্রদের পুলিশের হাত দিয়ে মায়েরও খাওয়ায়। সে এমন একটা প্রকৃতির লোক, এমন একটা মন মানসিকতা, তার এমন নজির রয়েছে। শুধু সে ক্ষমতার জোর দেখায়। সে আওয়ামী লীগ ছিল, তার অনেক টাকা, তার অনেক ক্ষমতা, সে সচিবালয়ে চাকরি করে, সচিবালয় সব সচিব সে ক্যাপাসিটি করে বোঝাতে পারে, এই জন্য সে সব কিছু থেকে পার পেয়ে যায়। আমি স্ত্রী, আমি আইন করেও কিছু করতে পারবো না, আমি সব কিছু থেকে আমি বঞ্চিত হব। তাই আমি যে একটা নারী, আমি যে একটা মহিলা, আমার কি কোনো মানবিক অধিকার নাই? আমি কি কোনো অধিকার পেতে পারি না? পুলিশের তখন সময়ে সে লালবাগ থানায় পুলিশের ছাত্রদের ধাওয়া খেয়ে জীবন বাঁচাতে কোমলমতি শিক্ষার্থীরা আমাদের কোয়ার্টারে আশ্রয় নিতে আসলে পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দিয়েছে। পরবর্তীতে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সকল বৈষম্য বিরোধী ছাত্ররা তাকে বাসায় বারবার খুঁজতে আসলে তার বাসার সামনে গিয়েও ভাঙচুর চালায়। তাকে না পেয়ে তার বাসার ছবি এগুলো ভাঙচুর করে আসে, যে তাকে পেলে, তাকে ধরতে পারলে, তাদের বোনের একটা ক্ষোভ ছিল যে সে আমাকে মেরেছে, তাদের কারণে আমার একটা ছাত্র ভাই গুলিও খেয়েছিল। আপনারা দেখবেন যে লালবাগ আজিমপুর কোয়ার্টারে একটা মানুষও মারা গিয়েছিল পুলিশের গুলিতে তখন, এবং কি ছাত্ররা পুলিশের অনেক মার খেয়েছে। কারণ যখন তার কোয়ার্টারে আসছিল তখন সে বের করে দিয়েছিল, পুলিশকে দেখিয়ে দিয়েছিল, তখন কয়েকজন ছাত্রকে পুলিশ ইচ্ছা মতো পিটায়। তার কাছে কোনো মানুষ, তার ক্ষমতার কাছে কোনো মানুষের জীবনের মূল্য নেই, আর ছাত্ররা তো কোমলমতি ছিল।
আপনাদের আমি দাপটের সহিত কাজ করে প্রায় দীর্ঘ 2 মাস সে পালিয়ে বেরিয়েছে। আপনারা দেখবেন যে অফিসে সে ছিল না। আপনারা যদি অফিসটা চেক করেন তাহলে দেখবেন সে অফিসে ছিল না। তখন শুনেছি সে বিয়ে করে সে অন্য কোথাও ছিল না, আমার শ্বশুর বাড়িও না। আমি তখন খোঁজ নিয়েছি সে কোথায় আছে, তখন তো তার সাথে আমার কিছুই হয় নাই। আমি শুনেছি সে মান্দারতলা শেখ আসমা সুলতানা সেই ডিভোর্সি মহিলাকে বিয়ে করে সেখানে সে সময় কাটিয়েছে। 5ই আগস্টের পরে আপনারা দেখেন সে যদি অন্যায়কারী না হবে তাহলে কেন সে অফিসে সে থাকেনি? আপনারা এটা দেখবেন সে অফিসে ছিল না 5ই আগস্টের পরে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছি যে আমি আমার 15 বছরের সংসার ফিরে পাওয়া সহ ওই নারী লোভী পাষণ্ডের সকল ঘৃণিত কর্মকাণ্ড নজরে এনে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হোক।